হ্যালো এভরিওয়ান, ঘাটশিলার সেকেন্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ব্লগটা একটু বড় হতে চলেছে, কারণ এই ব্লগে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখাবো যেগুলো ঘাটশিলায় ঘুরতে গেলে তোমরা সাইট সিইং করতে পারো না। এই দিন আমরা আমাদের রিসর্ট থেকে 9টা নাগাদ বেরিয়েছিলাম এবং আমাদের ফিরতে ফিরতেও 7:30 বেজে গেছিলো, ওরকমই হবে। তো সারাদিন ব্যাপী আমরা ঘুরেছিলাম। অনেকে আবার এই ট্যুরটা দুদিন ধরে করে, আমরা পুরোটা একদিনে কমপ্লিট করেছিলাম যেহেতু আমাদের হাতে সময় কম ছিল। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। ফার্স্টে আমরা কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেব এবং তারপরে আমরা আমাদের সেরকমই স্টেশনের কাছে এক জায়গায় আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এখানে দেখেছি যে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টটা বেশি পাওয়া যায়। এছাড়াও এই ধরনের খাবার, যেটা ওবি সোনু রনি ওরা খেয়েছিল, আর আমরা খেয়ে নিয়েছিলাম ইডলি দোসা, এই ধরনের ব্রেকফাস্ট। তারপর সেখান থেকে বেরিয়ে ফার্স্ট আমাদের ডেস্টিনেশন ছিল বুরুডি ড্যাম। বুরুডিতে আমরা সাইট সিইংয়ের জন্য দাঁড়াইনি, ওখানে জাস্ট কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম একটা জায়গায়। আমরা লাঞ্চের অর্ডার করে দিয়েছিলাম, যে মোরগের ঝোল এবং ভাত, ওদের যে থালিটা থাকে 250 টাকা ছিল। তো সেটা অর্ডার করে তারপরে আমরা চলে গেছি ধারাগিরি ফলসের উদ্দেশ্যে। যাওয়ার পথে যে সমস্ত জিনিসগুলো দেখছিলাম সেগুলোই ক্যাপচার করছিলাম। এখানে যেরকম একটা সাদা শালুকের পুকুর ছিল, বাট গাড়ির ভেতর থেকে অতটা ক্যাপচার করতে পারিনি। এই ভিডিওগুলো গাড়ির মাথা থেকে নেওয়া, কারণ সোনু, অভি আর রনি গাড়ির মাথায় বসেছিল। তো সেখান থেকে যে ভিডিওগুলো আসছিল সেটা ওরা শেয়ার করেছে, ওটাও আমি অ্যাটাচ করে দিচ্ছি। ভিউটা খুবই ভালো ছিল। আমরা যেহেতু দারিংবাড়িতে এই ধরনের ভিউ পেয়েছিলাম, তো কেউ কেউ বলছিল যে দেখে মনে হচ্ছে যে দারিংবাড়ি যাচ্ছি, আবার কারোর কারোর মতে পুরুলিয়া ভাইবসও দিচ্ছিল। তো এটা হচ্ছে বুরুডি ড্যাম, আর তারই পাশের একটা জায়গায় আমরা আমাদের লাঞ্চটা অর্ডার করে দিয়ে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, এবং আইসক্রিম খাওয়া হয়ে গেলে তারপর আমরা চলেছি এবার ধারাগিরি ফলসের উদ্দেশ্যে। এখানকার রাস্তাগুলো আবার একটা নর্থ বেঙ্গল ভাইবস দিচ্ছিল। তো ওভারঅল একটা জায়গায় ঘুরতে গিয়ে বেশ অনেকগুলো জায়গার ফিলিংস আমাদের নেওয়া হয়ে গেছে। রাস্তা চাটনি হয়ে গেছে, চাটনি। পিনাট। যে গ্রামগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এখানটা দেখলেই বোঝা যায় যে আমরা কতটা প্রিভিলেজড আর এরা কতটা আন্ডার প্রিভিলেজড। ঠিকঠাক রাস্তা নেই, আলোর সুব্যবস্থা নেই। তো পাবো জাস্ট যে এই জায়গাগুলো আমরা ঘুরতে যাচ্ছি আর ওরা এখানে সার্ভাইভ করে। তারই মধ্যে চোখে পড়ল ছাগল, গরু এবং ভেড়ার পাল। আর এটাই আমাদের জানান দিচ্ছে যে হ্যাঁ, আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট যে ডেস্টিনেশন ধারাগিরি ফলস। এখানকার যে এনভায়রনমেন্ট, এখানকার যে ভিউ, সেটা তোমরা যদি না যাও তোমরা বুঝতে পারবে না। আমি ভিডিওতে দেখালেও তোমাদের আইডিয়া হবে না যে কতটা সুন্দর একটা জায়গা হতে পারে। চলো তাহলে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তারপর ভুল রাস্তা নিয়ে চলে যাবে, বলবে সরি দাদা, ঘুম পেয়ে গেছিল। ঘন্টু, कैसा लग रहा है तुमको? দারুণ লাগছে। কান করার জন্য হাফ প্যান্টটা বার করো। রাস্তায় যেতে যেতে এরকম অজস্র ছোট ছোট ধারা দেখা যাচ্ছিল। তো আমরা ভাবছিলাম হয়তো এই চলে এলো, এই চলে এলো, কিন্তু না, বেশ অনেকটা রাস্তা পাড়ি দিতে হয়। এই ঠান্ডা জলে পা ডুবিয়ে ডুবিয়ে হাঁটতে হয়, তবেই গন্তব্যে পৌঁছানো যায়। এরকম কিছু শেড করা ছিল, যেগুলো ফার্স্টে দেখে ভেবেছিলাম যে রেস্টিং পয়েন্ট, তারপর দেখলাম রান্না বান্নারও এখানে কিছু আয়োজন রয়েছে। তো হতে পারে যে অন্য সিজনে হয়তো এখানে রান্না বান্না হয়, হয়তো ট্যুরিস্টরা এসে খায়,
বা হয়তো কোনো ওকেশন থাকলে হয়তো রান্নাবান্না হয়, ঠিক বলতে পারবো না। আর যখনই এই ঠান্ডা জলগুলো দিয়ে মানে হেঁটে হেঁটে পার হচ্ছিলাম না, পুরো শরীরটা জুড়ে যাচ্ছিলো, এতটা আরাম লাগছিল। আমি যতটা পারছি ন্যাচারাল সাউন্ড তোমাদের শোনানোর চেষ্টা করছি, কারণ জলের আওয়াজ, পাখির আওয়াজ এগুলো তোমরা এই ভিডিওতে ভালোই শুনতে পারবে। সো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে যে দেবতা রয়েছেন তাকেও, আর এনজয় করো ভিউটা। এই 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 আমরা আমাদের মতো এনজয় করছিলাম এবং আমাদের সাথে আসা কিছু আদিম পুরুষের হঠাৎ মনে হয় এখানে স্নান করবেন, যদিও ওনারা প্রিপেয়ার হয়েই এসেছিলেন চান করবেন বলে। তো ওনাদের যে আদিম রূপ সেটা ওনারা ফিরে পেয়েছিলেন এই ঝর্ণার কোলে এসে। ওনারা ওনাদের মতো স্নান করছিলেন, মনে হচ্ছিল যেন লিরেল সোপের অ্যাড দিচ্ছে এখানে। আর সেই সমস্ত আদিম পুরুষকে দেখে আমাদের এই ছোট্ট আদিম পুরুষও কান্নাকাটি করছিল। সকলে ভাবছিল হয়তো ভয় পাচ্ছে এরা চান করছে বলে, বাট আলটিমেটলি তার ডিমান্ড ছিল তাকে নিয়েও স্নান করা হোক। তো ওখানের পর্ব মিটিয়ে আমরা আবার ফিরে এসেছিলাম বুরুডি ড্যামে। আর এখানকার লাঞ্চ তখন রেডি হয়ে গেছিল, বাট আরও অনেকে ছিল বলে আমাদের একটু ওয়েট করতে হচ্ছিল। তো তখন আমরা ভাবলাম তো চলো ড্যামটা আগে ফার্স্টে ভালো করে ঘুরে আসি, এসে না হয় লাঞ্চ করা যাবে। আমরা কোথাও ঘুরতে বেরোবো আর কাণ্ড ঘটবে না, এটা তো হতে পারে না। কারণ জীবন বৈচিত্র্যময়, আর তারই মধ্যে আমাদের জীবন ক্লাইম্যাক্সে ভর্তি। এই দিনও বেশ কিছু কাণ্ড ঘটেছিল, যার মধ্যে একটি কাণ্ড অলরেডি ঘটে গেছে, সেটা বলে দিই। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা যখন গাড়িতে উঠি এবং অভিরা যখন গাড়ির মাথায় ছিল, অভি পকেট থেকে কি একটা বার করতে গিয়ে 100 টাকার নোট উড়িয়ে দিয়েছে। ও টাকা ওড়াতে এসছে, শুধু বেড়াতে আসেনি, আর সেটা কিন্তু আমার চোখেই পড়েছিল। তো যাই হোক, টাকাটা ফিরে পাওয়া যায়নি। এটা তো গেল প্রথম ঘটনা, পরেরটা এখনো ঘটেনি, ঘটার পর তোমাদের বলছি। লাঞ্চ আমাদের থালি সিস্টেম হলেও এখানে হচ্ছে তুমি যতটা খেতে পারবে তোমাকে ততটাই দেবে। মানে একবারে এরকম নয় যে থালি সাজিয়ে দিয়ে দিল তো তুমি সেটা শেয়ার করে খাচ্ছ, ওরকম না, তোমাকে থালা দিয়ে যাবে এবং সার্ভ করতে থাকবে। এখানে যেরকম ছিল ভাত, ডাল, আলু ভাজা, আর একটা তোমার ওই কুমড়ো আলু শাক টাক দিয়ে একটা চচ্চড়ি টাইপের ছিল। তার সাথে ছিল দেশি মোরগের ঝোল, 1 পিস করে আলু এবং 4-5 পিস করে কিন্তু এক একজনকে দিয়েছিল। যেহেতু দেশি মোরগ, হাড়ের পরিমাণটাই বেশি, তবে মাংসটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখো, তুমি এটা মোরগ খাচ্ছ না তুমি এটা মাটন খাচ্ছ সেটা বোঝা যাবে না। মাংসটা একদমই রেড মিট টাইপের ছিল, তার সাথে চাটনি পাঁপড়। এইভাবে আমাদের লাঞ্চটা সারা হলো। আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে ফুলডুংরি টিলা, যেখানে বসে বিভূতিভূষণ তার সমস্ত লেখালেখি করতেন, ওনার ফেভারিট প্লেস। বাট আমরা যখন পৌঁছই তখন কি বিভৎস বৃষ্টি হচ্ছে, তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো। আর উপরে গিয়ে আমরা লিটারালি শকড, এবং কেন শকড সেটা তোমরা নিজেরাই দেখো।
আর তো কিছু নেই এখানে। সো বেসিক্যালি হ্যাঁ, আর তো কিছু নেই এখানে, কোনো মেনটেনেন্স নেই, কোনো জায়গার রিস্টোরেশন নেই, একটা প্লেস যেখানটা এসে আমরা ফুললি ডিসঅ্যাপয়েন্টেড। জাস্ট কি আর বলবো। নেক্সট আমরা ওখান থেকে চলে যাচ্ছি গালুডিহ ড্যামের উদ্দেশ্যে। এবার তোমাদের বলে দিই যে কী ঘটনাটা ঘটেছিল। তো যথারীতি লাঞ্চ টাঞ্চ সেরে আমরা গাড়িতে উঠে হই হুল্লোড় করতে করতে বেরিয়ে এসেছি। হঠাৎ বাবু মামার খেয়াল পড়লো যে বাবু মামার যে বড় ব্যাগটা সেটা উনি ওখানেই ফেলে দিয়ে চলে এসেছেন, ব্যাকপ্যাকটা। তো আলটিমেটলি সেটা উদ্ধার হয়েছিল, তার জন্য আমাদের স্টেশনের দিকে যেতে হয়েছিল, কারণ অন্য একজন অটোওয়ালা সেটাকে আমাদের হাতে হ্যান্ড ওভার করেন। কী ভাগ্যি চেনা জানা ছিল, নাহলে আবার আমাদের কিন্তু সেই বুরুডিতে ব্যাক করতে হতো। তো এটা হচ্ছে সেই গালুডিহ ড্যামের জায়গা, যেটা দেখতে বহু পর্যটক এখানে আসেন। আর এই হচ্ছে সেই বিখ্যাত মাছ ধরা, যেটা দেখে আমরা মানে লিটারালি হাঁ করে দাঁড়িয়েছিলাম যে এরম করেও মাছ ধরছে, আর ওরা মাছ পাচ্ছেও এবং সেটা বিক্রিও করছে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে রঙ্কিনী কালীমাতার মন্দির। এই মন্দিরটার রাস্তাটা দুদিক দিয়ে যাওয়া যায়। তো আমরা যে গেটটা দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে ঢুকে অন্য গেটটা দিয়ে আমরা বেরিয়ে চলে যাব, সেই গেটটাও তোমাদের দেখাবো। রাস্তার উপরে মন্দির হওয়ায় আলাদা করে তোমাদের অনেকেই আছে হয়তো গাড়ি থেকে নামলো না, গাড়িতে করেই দেখে বেরিয়ে গেল। বাট নেবে যদি ঘুরে না দেখলাম তাহলে কি দেখলাম। রাস্তার উপর হওয়াতে যে কেউ এখানে আসতে পারবেন, বয়স্ক মানুষজন যাদের হাঁটা চলার প্রবলেম তাদেরও সিঁড়ি ভাঙার ব্যাপার নেই, একদমই মায়ের কোলে এসে নামবেন। না না, আমি আয়নায় নিজেকে দেখাচ্ছি না, আমি পরে খেয়াল করলাম যে আমাকে আয়নায় দেখা যাচ্ছিল। বাট এখানে আমাদের গণ্য ঠাকুর ছিলেন, মায়ের এক পাশে গণ্য ঠাকুর আর আর এক পাশে রয়েছেন আমাদের মহাদেব। তো হাজব্যান্ড এবং বাচ্চাকে নিয়ে মা মাঝখানে এখানে রয়েছেন। নানান প্রজাতির পায়রা এখানে দেখা যাচ্ছিল, আর অভি একসময় পায়রা পুষত বলে ওর এক্সাইটমেন্টটাও বেশ ভালোই ছিল, কোন পায়রার কী নাম আমাদের বলছিল। তো এই হচ্ছে আর একটা গেট, এখান দিয়ে বেরিয়ে আমরা যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। তার আগে দেখে নাও কি মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির ইতি কোথায় সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো, কারণ আসল যে সুবর্ণরেখার রূপ সেটা তো তোমাদের ওই ব্লগেই দেখতে হবে। এই যে আমার সাথে পোলা, পোলার মা, পোলার দাদু। তো বেসিক্যালি আমাদের পরের ডেস্টিনেশন ছিল সিদ্ধেশ্বর মন্দির, যে মন্দিরটা ট্রেকিং করে যেতে হয়। হ্যাঁ, এখানে অনেকেই বলতে পারো বাবা একটা এইটুকু পাহাড় সেটার ওপর উঠছো সেটাকেই ট্রেকিং বলছো, তোমরা না ট্রেকিং করো? তো যাই তোমরা বলো না কেন, উচ্চতা কিন্তু বেশ ভালো ছিল এবং খাড়া ছিল। তো যাদের হাঁটুতে প্রবলেম বা যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের কাছে এটা ট্রেকিং নয় তো অন্য কি, বেশ অনেকটা উঠতে হয় আর সোজা হয়ে উঠতে হয়, আমাদেরই উঠতে বেগ পেতে হচ্ছিল। তো যাদের প্রবলেম আছে ভাই তারা তো ওপর অব্দি পৌঁছতেই পারবে না, এটা আমি শিওর। আদারওয়াইজ পৌঁছতে গেলে এখানকার যা ভিউ রয়েছে, একদমই বলে না যে কষ্টের ফল, সেটা তোমরা এখানে অবশ্যই পাবে। শুনলে তো নেচারের কি সাউন্ড, সামনে থেকে শুনলে বুঝতে পারতে আরও বেশি ওরম আওয়াজ হচ্ছিল। আমরা যখন প্রায় পৌঁছবো সোনু আর রনি অলরেডি ঘুরে ব্যাক করছে, আবার হাতে আমাদের প্রসাদও দিয়ে গেছিলো। যদিও উপরে গিয়ে আমরাও প্রসাদ পেয়েছিলাম, বাট এই যে ওপরে এসে এত দূর এসে ঠাকুরের প্রসাদ পাওয়া, ঠাকুরকে দর্শন করা, ঠাকুরের কাছে প্রার্থনা করা, এটা যদি তোমরা নাই করলে তাহলে তোমরা কি করলে? আমরা এখানে আসতে গিয়েই আমাদের এত কষ্ট হচ্ছিল, আর এখানে যে এই মন্দিরটা বানিয়েছে তাহলে তারা কত কষ্ট করে এসেছে বলো তো, মালপত্র তুলতে কতটা বেগ পেতে হয়েছে। আর এটা উইয়ের ঢিপি না পিঁপড়ের ঢিপি তোমরাই বলো। উপর থেকে এই পুরো শহরটার ভিউ নেওয়া যায়, সুবর্ণরেখা কিভাবে শহরটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে সেটাও এই উপর থেকে দেখা যায়। গাছপালা যদি এখানে কম থাকতো বা অন্য সময় গেলে গাছপালা শুকিয়ে গেলে এই যে ভিউটা
দূর দূরান্ত অবধি একটা ল্যান্ডস্কেপ ভিউ, সেটা তোমরা আরও ভালোভাবেই দেখতে পাবে। নাও এবার বাবাকে দর্শন করে নাও, কিছু চাওয়ার হলে চেয়ে নাও। আমরাও চেয়ে নিয়েছিলাম। পুরোহিত মশাইয়ের কাছে কথা বলে জানতে পেরেছি উনি একবারই দিনে এখানে আসেন এবং সব ভক্তরা এখানে চলে গেলে সন্ধেবেলা উনি নেমে আসেন। আমাদের পরবর্তী ডেস্টিনেশন গৌরীকুঞ্জ। ঘাটশিলা বেড়াতে গেলে যেটা তুমি কোনোভাবেই মিস করতে পারবে না। বিভূতিভূষণের বাড়ি এখানেই ছিল। 2006 সালে যখন আমি আসি, এটা টোটালি কিন্তু মেনটেনেন্স ছাড়া পড়েছিল, ভাঙা চোরা কিছু ছিল না। বাট এত বছর পর এসে যখন দেখছি জায়গাটা সংরক্ষিত হয়েছে, বেশ ভালো লাগছে। ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল, বাট স্টিল ফটো নেওয়া যেত, যে কারণে আমি ভিতরে ভিডিও করিনি। তারপরে রামকৃষ্ণ মিশনে চলে গেছিলাম। এখানকার রামকৃষ্ণ মিশনটাও বেশ সাজানো গোছানো। আর এখানে দেখছিলাম যে কীরকম ট্রিটমেন্ট হয়, এক সাইডে হসপিটাল, আর এরকম সুন্দরভাবে সব কিছু রয়েছে, সেটাও দেখলাম। আর এখান থেকেই তারপর চলে গেছিলাম সেই হারিয়ে যাওয়া ব্যাগটা কালেক্ট করতে স্টেশনে। তারপরে যখন সূর্য মন্দির পৌঁছেছি, এই বৃষ্টিটা দেখে বুঝতে পারছো তো, গায়ে যে বৃষ্টি বেঁধে না, সেই বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টি থামবে না, সারা রাত চলবে। কাল সকালে তারপর তোমাদের দেখাবো যে কীরমভাবে আমরা ভেসে গেছিলাম, সেটা পরবর্তী ব্লগে আসবে। আর আমিও হচ্ছি সেই লেভেলের ব্লগার। এত বৃষ্টির মধ্যেও আমি জলের মধ্যে নেমে গেছি ছাতা ছাড়া, এই সমস্ত ক্লিপসগুলো তোমাদের জন্য নেব বলে। এত দূর অবধি দেখেছো তো ভিডিওটা? যারা এত দূর দেখে ফেলেছো, একবার কমেন্ট সেকশনে লিখে যেও হ্যাঁ আমি দেখেছি। তো আমাদের এই থ্রিলিং অ্যাডভেঞ্চারাস ট্রিপটা এখনও শেষ হয়নি। ট্রিপ শেষ হবে পরবর্তী ব্লগ, যেখানে আমি দেখাবো সুবর্ণরেখার দারুণ উত্তাল রূপ এবং আমরা কিভাবে ভেসে গেছিলাম সেটা। এক ঝাঁক বাদল পোকার শুভেচ্ছা নিও, আর ব্লগটা কেমন লাগলো সকলে জানিও।